প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি একনায়কতন্ত্র পছন্দ করেন না, তবে আমেরিকানরা অনেকেই চায় দেশে একনায়কতন্ত্র থাকুক। তিনি একদিনের জন্য হলেও আসলে ডিক্টেটর হতে চান। এবং ডিক্টেটররা সাধারণত কি করে, তারা তো আস্তে আস্তে একটা একটা করে তারা সামনের দিকে আগায়। এগুলো তো সেই একনায়কত্বের বা ডিক্টেটরশিপের লক্ষ্য। ৭৪% রিপাবলিকান এই বিষয়টিকে সমর্থন করেন। নির্বাচিত হওয়ার পরে যেসব পদক্ষেপ এবং নীতিমালা বাস্তবায়ন করেছেন এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে, এসব কর্মকাণ্ড তার আচরণ প্রবণতা থেকে স্পষ্টই বোঝা যায় তার মধ্যে একটা ডিক্টেটোরিয়াল প্রবণতা খুবই প্রকট। 36% অর্ডিনারি আমেরিকানরা মনে করে যে কিছু কিছু পর্যায়ে যদি ডিক্টেটোরিয়াল প্রবণতা দেশে আসে এটা মন্দ কিছু না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি একনায়কতন্ত্র পছন্দ করেন না, তবে আমেরিকানরা অনেকেই চায় দেশে একনায়কতন্ত্র থাকুক। ট্রাম্প নির্বাচনের আগে বলেছিলেন তিনি একদিনের জন্য হলেও আসলে ডিক্টেটর হতে চান। এটি তিনি কৌতুক করেই হয়তো বলেছিলেন, কিন্তু নির্বাচন পরবর্তী তার যে কর্মকাণ্ড, যে আচার আচরণ, কথাবার্তা থেকে তার যেই সিদ্ধান্তগুলো তিনি যেভাবে বাস্তবায়ন করেছেন, সেগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে আসলে বিষয়টিকে কতটুকু কৌতুকের জায়গায় রাখবো সেটা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়। আপনিও একমত কিনা, এবং সেই সাথে ট্রাম্পের এই ধরনের বক্তব্য এখন তার মনের একটা ইচ্ছাকে জাগিয়ে দিচ্ছে, মানে সুপ্ত ইচ্ছাকে সামনে আনছে কিনা, কিংবা সাধারণ মানুষ কিংবা জনমত আসলে কি সেটি যাচাই করার একটা প্রক্রিয়া কিনা, কি মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। খালেক ভাইকে শুভেচ্ছা। অনেকদিন পর খালেক ভাইয়ের সাথে দেখা। ইনফ্যাক্ট আমাদের এই মহান প্রেসিডেন্ট ইলেক্টেড হওয়ার পরে এই প্রথম ওনার সাথে আমার দেখা। তো আপনার প্রশ্নের জবাবে আমি এইটা বলবো যে আমি বিরিয়ানি পছন্দ করি না, কিন্তু কেউ দিলে আমি খাই। তো কথাটা সেরকম যে উনি একনায়কত্ব পছন্দ করেন না, কিন্তু যদি কেউ বলে তাহলে উনি হতেও পারেন। ওনারই মানে ডিক্টেটরশিপ যে উনি পছন্দ করেন এটা নিয়ে কিন্তু আমরা অনেক বছর যাবৎ ইতিমধ্যেই আলোচনা করেছি, এবং আমরা ইতিমধ্যেই জানি যে বিশ্বের যারা ডিক্টেটর তারা ওনার কিন্তু খুব প্রিয়। এই যে চায়নার সাথে কত টেরিফ নিয়ে কত কিছু হচ্ছে, কিন্তু শি জিনপিং তার খুব প্রিয়, কারণ তিনি একজন ডিক্টেটর। পুতিন তার খুব প্রিয়, কিম জং উন তার খুব প্রিয়, ভিক্টর অরবান তার খুব প্রিয়, এবং আমাদের মিডল ইস্টার্ন যে রয়্যালস আছে তারা ওনার খুব প্রিয়। কাজে এটা আমরা জানি। তো ওনার কিছু কর্মকাণ্ড যদি আপনি দেখেন, এই যে আজকে কতগুলো কাজ হয়েছে, যেমন ধরেন উনি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, তাতে ওই যে ফ্ল্যাগ বার্নিং, যেটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট ছিল, সেটাকে উনি বাতিল করেছেন। তার মানে ফ্ল্যাগ বার্নিংটা একটা অপরাধ হবে এখন থেকে। তো এটা কি, এটা তো আপনার যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, যেটাকে অত্যন্ত প্রিয় হিসেবে দেখে আমেরিকানরা, ফার্স্ট অ্যামেন্ডমেন্টের সাথে কোনো নেগোসিয়েশন করা যাবে না, সেখানে কিন্তু দেখেন সেটা রিডাকশন হয়ে গেল। তার মানে ফ্ল্যাগ আর আপনি বার্নিং করতে পারবেন না। এবং ডিক্টেটররা সাধারণত কি করে, তারা তো আস্তে আস্তে একটা একটা করে তারা সামনের দিকে আগায়। আপনি দেখুন আজকে ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে তিনি ওই যে স্পেশাল কি বলে ন্যাশনাল গার্ড উনি ক্রিয়েট করার চেষ্টা করছেন, অথচ ন্যাশনাল কিন্তু ফেডারেল গভর্নমেন্ট অনেকদিন ধরে ইউজ করছেন। এবং আমরা জানি যে 2021-এ যে ঘটনাটা ঘটলো, উনি যে ঘটনাটা ঘটালেন সে ক্যাপিটলে যে আক্রমণটা হলো, সেখানে কিন্তু উনি ন্যাশনাল গার্ড ইউজ করেন। কিন্তু এখন এই যে মানে ক্রাইম দমনের অজুহাতে তিনি এটা করতে চাচ্ছেন। লিসা কুকের কথাটা আপনি উল্লেখ করেছেন, দেখেন সেখানে কি হলো, মানে ফেডারেল যে রিজার্ভ, সেখানে সাধারণত প্রেসিডেন্টরা হস্তক্ষেপ করেন। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। মানে ফেডারেল রিজার্ভকে যদি কোনো প্রেসিডেন্ট অ্যাটাক করেন, তাহলে ফেডারেল রিজার্ভের কিন্তু 12টা তিনি বাজিয়ে দিতে পারেন। মানে ফেডারেল রিজার্ভের 12টা না, মানে দেশের ইকোনমিক 12টা তিনি বাজাতে পারেন। এটা হয়েছে, অতীত হয়েছে, যেমন নিক্সনের সময় 1970-তে হয়েছে, তিনি হস্তক্ষেপ করেছিলেন, যার ফলে মানে 70s শেষের দিকে 13% পর্যন্ত আপনার কিন্তু আপনার ইনফ্লেশন চলে গিয়েছিল। এখন আমরা ইনফ্লেশন, একটা মারাত্মক ধরনের ইনফ্লেশন থেকে কিছুটা
আমাদের রিলিফ হয়েছে, যেখানে সেই 9-10% ইয়ে থেকে বাইডেনের সময় সেখান থেকে এসে আপনার প্রায় 2%-এর কাছাকাছি চলে আসছিল, যেটা আছে ফেডের টার্গেট, সেটা কিন্তু আবার 3%-এ চলে গেছে। উনি একদিকে আপনার চাচ্ছেন যে এটা কাটা হোক, আবার অন্যদিকে তিনি ওই যে মানে ফেডকে চাপ দিচ্ছে, যার ফলে এই যে কুককে আপনার তার মানে একটা পজ থাকলে সাধারণত প্রেসিডেন্ট ফায়ার করতে পারে। তার নামে একটা এলিগেশন আসছে যে তিনি দুটো বাড়ি দেখিয়ে, মানে দুটো বাড়ি তার মেইন রেসিডেন্স, এটা দেখিয়ে তিনি মানে ফেভারেবল মর্টগেজ লোন নিয়েছিলেন। সেটা তারই একজন এলায় সেটা আপনাদের এসে ডিপার্টমেন্ট অফ জাস্টিসে রিফার করেছে এবং এটা ইনভেস্টিগেট করতে বলেছে। ইনভেস্টিগেশনটা শুরু হয়েছে কিনা তাও আমরা জানি না, এরই মাঝে তিনি ফায়ার করেছেন। এগুলো কিসের লক্ষণ? এগুলো তো সেই এক নায়কত্বের বা ডিক্টেটরশিপের লক্ষণ। হ্যাঁ, কাজেই ওটা ওনার মনে, আপনি যেমন যেটা বললেন যে এটা কি ওনার একটা মনের সুপ্ত বাসনা কেন, এটা তো আমরা জানি যে উনি ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চান। মানে 2020-তে উনি ইলেক্টেড না হয়েও উনি কিন্তু ক্ষমতায় থাকতেছিলেন, এটা তো আমাদের অজানা। হ্যাঁ, কাজেই এই 2028 আসলে আর উনি যদি বেঁচে থাকেন এবং শরীর যদি সুস্থ থাকে, তাহলে হয়তো এই সুপ্ত বাসনটা তার থাকতে পারে যে আমার তো 2 টার্মস হয়ে গেছে, আর তো মানে ক্ষমতায় থাকা যাবে না, তো দেখা যাক। কারণ আপনার হয়তো মনে থাকার কথা যে উনি কিন্তু ওনার ইলেকশনের একটা কথা ছিল, ইলেকশনের সময় যখন উনি ক্যাম্পেইন করেন উনি কিন্তু বলেছিলেন যে আমাকে এবার তোমরা ভোট দাও, আমি যদি ইলেক্টেড হয় তোমাদের আর আমাকে ভোট দিতে হবে না। হ্যাঁ, তার মানে মানে এটা একটা ইন্ডিকেশন ছিল যে হয়তো আর ইলেকশনই হবে না, কাজেই ভোট দেওয়ার তো কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ, কাজে আমরা যতদূর ওনার কর্মকাণ্ড দেখেছি, ওনার কথাবার্তা শুনেছি, তাতে মনে হয় যে ওনার ওই ডিক্টেটর হওয়ার একটা সুপ্ত বাসনা আছে। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বক্তব্যের পেছনে আপনার নিশ্চয়ই একটা পর্যালোচনা আছে, সেটি তো শুনবো, কিন্তু 74% রিপাবলিকান এই বিষয়টিকে সমর্থন করেন এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে যেই ছোট বড় যে জরিপগুলো হচ্ছে সেই জরিপগুলোতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষেরও একটা বড় অংশ এটাতে সমর্থন দিচ্ছেন অথবা নিরপেক্ষ থাকছেন। এই বিষয়টি কি আসলে আমেরিকার গণতন্ত্রের জন্য কিন্তু দীর্ঘমেয়াদে একটা হুমকি সৃষ্টি করছে কিনা, আশঙ্কা রয়েছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে মুনির ভাই যথার্থই বলেছেন, তো সেই প্রত্যেকটা কথার সঙ্গে আমি একমত। তার বাইরে গিয়ে যদি আমাকে সাপ্লিমেন্ট করতে হয় তাহলে আমি বলবো একটা মানুষের আচার আচরণ, বিধি, নীতিমালা, আদর্শ, এইগুলো দ্বারাই একটা মানুষ পরিচালিত হয়। তা ডোনাল্ড ট্রাম্প 2020-এ প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি যেসব পদক্ষেপ নিয়েছিলেন এবং সেকেন্ড টাইম ইলেকশনে হেরে যাওয়ার পরে যেসব কর্মকাণ্ড তিনি ঘটিয়েছিলেন, জানুয়ারি 6-এ যে কথাটা উল্লেখ করা হয়েছে, তারপর তৃতীয়বার অর্থাৎ যখন এইবার ইলেকশন করে তিনি নির্বাচিত হওয়ার পরে যেসব পদক্ষেপ এবং নীতিমালা বাস্তবায়ন করেছেন এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে, এসব কর্মকাণ্ড, তার আচরণ প্রবণতা থেকে স্পষ্টই বোঝা যায় তার মধ্যে একটা ডিক্টেটোরিয়াল প্রবণতা খুবই প্রকট, সামান্য না আসলে। এমনকি ওনাকে যারা সমর্থন করে, ডোনাল্ড ট্রাম্পকে যারা সমর্থন করে, যে মাগা সাপোর্টার যারা, মানে অর্ডিনারি রিপাবলিকানের কথা আমি বলবো না, মাগা সাপোর্টারদের মধ্যে প্রায় 74% মনে করে যে কোনো মূল্যে তার ক্ষমতা বাড়িয়ে আনা প্রয়োজন। তিনি দেশটাকে ভালো চালানোর জন্য যদি আইনের ব্যত্যয় ঘটাতে হয় তাহলেও তারা রাজি আছে। এমনকি আইনকে পাশ কাটিয়ে যদি যে কোনো ধরনের পদক্ষেপ নিলে পরে ডোনাল্ড ট্রাম্পের শাসন আমল সহজ হয় বলে মনে করে, তাহলে অনেক মানুষ সমর্থন করে। যেমন 36% লোক মনে করে যে আসলে যে কোনো মূল্যে ডোনাল্ড ট্রাম্পকে আরো ক্ষমতায়ন করা প্রয়োজন, তাকে আরো ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। সুতরাং তার মধ্যে আরেকটা জিনিস, যেটা আদর্শের কথা বললাম, যে ডোনাল্ড ট্রাম্পের কোর আদর্শ হচ্ছে প্রজেক্ট 2025। প্রজেক্ট 2025 এর একটা
প্রধান অধ্যায়ই হচ্ছে, একটা প্রধান ধারণাই হচ্ছে যে 54,000 যে ফেডারেল কর্মচারী রয়েছে দেশে, যারা হচ্ছে আপনার বাংলাদেশের যেমন বিসিএস অফিসার টাইপের আর কি, অর্থাৎ তারা হচ্ছে আপনার কোনো রাজনৈতিক বিবেচনা থেকে তাদের চাকরিটা হয়নি, তারা হচ্ছে তাদের যোগ্যতা বলে। প্রজেক্ট 2025 এর মূল ধারণাটাই হচ্ছে যে কেন্দ্রীয় প্রশাসন সেটাকে আসলে রাজনীতিকরণ করা প্রয়োজন। 54,000 লোকে ছাঁটাই করে যে যারা লয়ালিস্ট রয়েছে, মানে রিপাবলিকানদের লয়ালিস্ট, তাদেরকে আসলে নিয়োগ করা প্রয়োজন। তিনি দেখুন ইন্ডিপেন্ডেন্ট অনেকগুলো অর্গানাইজেশনের হেডকে তিনি স্যাক করেছেন, অর্থাৎ করতে চান। তিনি মিলিটারাইজেশন করেছেন আমাদের দেশকে, যেমন আইসের যে কর্মকাণ্ড, যারা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে যে করার জন্য, অ্যারেস্ট করার জন্য লস অ্যাঞ্জেলেসে যেটা হলো, সেখানে কিন্তু তিনি শুধু ন্যাশনাল গার্ডই নিয়ে আসেনি, এবং সেইখানে তিনি মিলিটারিদেরকে ওইখানে ডিপ্লয়মেন্টের কথা বলেছিল 700-র মতো। তারপরে হচ্ছে ভোটিং রাইট, হিউম্যান রাইটস এবং ভোটের যে ইলেকশন এই দেশে, সেগুলোকে আপনার অস্বীকার করা, অর্থাৎ ভোটিং যে প্রসেসটা, যে ইলেকট্রাল কলেজ প্রেসিডেন্ট নিযুক্ত করবে, সেগুলি হচ্ছে এই দেশের কোর ভ্যালু। সেগুলোকে পাশ কাটিয়ে 2020-এর ইলেকশনের পরে 2021-এ তিনি যেগুলি করেছেন, সেগুলি সবই হচ্ছে ডেমোক্রেসিকে টোটালি হচ্ছে ইগনোর করা এবং একটা ডিক্টেটোরিয়াল ওয়েতে দেশটা চালানোর প্রবণতা। তাহলে অনেকগুলো উদাহরণ আমরা দেখলাম যেখানে তিনি আসলে ডিক্টেটোরিয়াল প্রবণতা, তার বাইরে গিয়ে মুনির ভাই যেটা বললেন, তিনি প্রকাশ্যে যারা পৃথিবীতে ডিক্টেটর রয়েছে তাদেরকে খুব স্মার্ট লোক মনে করে, তাদেরকে শক্তিশালী লোক মনে করে। সেখানে পুতিনের সাথে তিনি যে ইউক্রাইন যুদ্ধ নিয়ে যে এই সামিটটা আলাস্কাতে করলো, সেটা থেকে তো আমরা দেখলাম যেই আমেরিকার মানে নীতিমালা হচ্ছে ইউক্রাইনকে করা, যুদ্ধে সহযোগিতা করা, সেটাকে পাশ কাটিয়ে পুতিনের মতো একজন ডিক্টেটরকে, যিনি আগের প্রেসিডেন্ট বলেছিলেন একজন যুদ্ধাপরাধী, একজন খুনি, তাকে তিনি আলাস্কাতে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে তার একটা মানে তার নিজের যে দাবি, ডোনাল্ড ট্রাম্পের দাবি একটা আদায় করতে পারেননি। তারপরেও তিনি হ্যাপি ছিলেন। তারপরে হচ্ছে যে ওরবানের কথা এসছে, এখানে পুতিনের কথা এসছে। আপনাদের এই আরেকটা রিপোর্টে আজকে এসছে যে শি জিনপিং এর চায়না থেকে তারা 600,000 স্টুডেন্টস আনার তিনি পক্ষপাতী। তারপর এই দাগে এসে এইবার প্রেসিডেন্ট হয়ে তিনি যে কিম জং উন, ওনার ব্যাপারে তেমন কোনো মন্তব্য এখনো করেননি, কিন্তু সমস্ত ডিক্টেটরেই তার পছন্দ। সেই সমস্ত জিনিস যদি আমরা বিবেচনায় নিয়ে আসি, তাহলে দেখা যায় তিনি নিজে ডিক্টেটোরিয়াল প্রবণতা তার মধ্যে রয়েছে। তার কোর গ্রুপ মাগা যারা সাপোর্টার, তাদের মধ্যে 70+ লোকে চায় যে কোনো মূল্যে তিনি ক্ষমতায় থাক। এটা তো একটা ডেমোক্রেটিক ভ্যালুর বিরুদ্ধে গিয়ে, এমনকি 36% অর্ডিনারি আমেরিকানরা মনে করে যে কিছু কিছু পর্যায়ে যদি ডিক্টেটোরিয়াল প্রবণতা দেশে আসে, এটা মন্দ কিছু না। আপনার সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেন হচ্ছে, এটা আসলে আমেরিকার রাজনীতির জন্য, আমেরিকার ডেমোক্রেসির জন্য কোন ধরনের অশনি সংকেত কিনা। যদি এই জাতীয় প্রবণতা বাড়তে থাকে, তাহলে অবশ্যই এটা অশনি সংকেত, কারণ আমেরিকার কোর ভ্যালু হচ্ছে মানে আপনার ডেমোক্রেসি এবং এখানে আইনের শাসন। তিনি আইনের শাসনের ব্যত্যয় ঘটিয়ে যে কোনো মূল্যে, এমনকি কোর্ট অর্ডারকে ইগনোর করে তিনি চান ক্ষমতায় থেকে যেতে। এবং তিনি ডিওজি মানে ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে তিনি অলরেডি পলিটিসাইজ করেছে। আপনারা জানেন যে ওই যে জানুয়ারি 6-এর যে ছিল ইনভেস্টিগেটর, হ্যাঁ, স্মিথ, তার বিরুদ্ধে তিনি এক ধরনের ইনভেস্টিগেশন শুরু করেছেন। তারপরে হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনকে এমন কি ইনভেস্টিগেট করা যায় কিনা, এসব ব্যাপার নিয়েও তিনি আলোচনা করেছেন। তো এই জিনিসগুলোর প্রতিটি ইনসিডেন্স খুবই হচ্ছে ডেমোক্রেসির জন্য, একটা ডাইভার্সিটির জন্য, ভিন্ন মতের প্রতি সহনশীল থাকার যে প্রবণতা, সেটা থেকে আস্তে আস্তে আমেরিকা কিছু কিছু হলেও সরে যাচ্ছে। সেটা আমি আশা করি এর থেকে আর অবক্ষয় ঘটবে না, কিন্তু প্রবণতাটা খুব সুখকর নয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।